আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা। বাংলাদেশ থেকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয় আন্তর্জাতিক মামলার কারণে শেষ পর্যন্ত হাসিনাকে দিতে হবে ভারত। এদিকে বাংলাদেশ নিয়ে আমেরিকার কাছে ভারতের মিথ্যাচার। মোদি বলল বাংলাদেশ নিয়ে বাইডেনের সাথে কথা হয়েছে, অথচ হোয়াইট হাউস বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথাই বলেননি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। শেখ হাসিনা এখন ভারতের গলার কাটার, না রাখতে পারছে না তাকে তুলতে পারছে। বাংলাদেশে 15 বছরের বেশি সময় ধরে শেখ হাসিনার সরকারকে অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, অপশাসন, গুমের মতো নানা অপরাধ, অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও ভারত তার অবস্থান বদল করেনি। তার ক্ষমতাচ্যুতের পর ভারতে চলে যাওয়ার পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনও পরিষ্কার নয়। বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা কি অবস্থান নেবে সেটাও অস্পষ্ট। তার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর তাকে ভারতে কীভাবে আশ্রয় দেবে সেটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। শেখ হাসিনার স্বৈরশাসনকে 1.5 দশক ধরে অন্ধভাবে সমর্থন জুগিয়ে গেছে ভারত। ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে শেষমেশ ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কার্গো উড়োজাহাজে করে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি। এর আগে মাত্র 20 দিনে 542 জনের প্রাণহানি, তবে আন্তর্জাতিকভাবে সেটা হাজারের উপর ধরা হয়েছে। বছরের পর বছর সাউথ ব্লক হাসিনার রাজনৈতিকভাবে দুর্নীতিপরায়ণ সরকারের ব্যাপারে অন্ধ হয়ে গেছে। এটি তার ভারতের ঘনিষ্ঠ মিত্র এই সরকারকে দেশ থেকে বিপুল অঙ্কে অর্থ পাচার করতে সহায়তা করছে, যা আনুমানিক 150 বিলিয়ন 15,000 কোটি ডলার বা 17,70,000 কোটি টাকা। এই অর্থ বাংলাদেশের জাতীয় বাজেটের দ্বিগুণ। বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশকে নিয়ে নিজ অবস্থান বদলাতে অস্বীকৃতি জানিয়ে এসেছে ভারত। বিশেষ করে গত কয়েক বছরে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নরেন্দ্র মোদীর সরকার কখনোই বাংলাদেশ বা এর পক্ষে জনগণের বন্ধু বানানোর চেষ্টা করেনি। এর পরিবর্তে হাসিনা ও আওয়ামী লীগের জন্য ভারত তার সুনাম ও উজ্জ্বল জাতীয় স্বার্থের বিষয়ে ঝুঁকি নিতে তৈরি থেকেছে। হাসিনার শাসন আমলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র যাতে হাসিনাকে স্বস্তি পাওয়ার কিছুটা জায়গা করে দেয় সেজন্য ভারতের লবি ওয়াশিংটনের কাছে তদবির করে। ওই সময় দিল্লি ওয়াশিংটনকে বলেছিল, আমাদের মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কোনো না কোনো ঐক্যমত না হলে যুক্তরাষ্ট্র আমাদের ভারত কৌশলগত অংশীদার হিসেবে পাবে না। গত 19 জুলাই বাংলাদেশে 75 জন নিহত হন, যাদের বেশিরভাগ মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যায়িত করে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অবহিত করেছেন। অথচ এই ঘটনার একদিন পর পার্লামেন্টে জয়শঙ্কর তার বক্তৃতায় দক্ষিণ এশিয়ায় ভারতের ঘনিষ্ঠতম এই মিত্রের বিরুদ্ধে কেন নিকটতম প্রতিবেশী দেশটি জনগণ ফুঁসে উঠছে তা তুলে ধরতে ব্যর্থ হন। এদিকে হাসিনার পতনের নেপথ্যে থাকা ঘটনা অনুসন্ধান না করে ভারতের কয়েকটি গণমাধ্যম এর পেছনে পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দিকে সন্দেহের তীর ছুড়ে। এটা নিশ্চিতভাবেই হাস্যকর যে চীন ও যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের পর থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও উভয় দেশ ছোট্ট বাংলাদেশের মিত্র বলে পরিচিত। আবার হাসিনা সরকারের পতনে পাকিস্তানের সংশ্লিষ্টতার কথাও হাস্যকর। গত ডিসেম্বরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি পাকিস্তান ও ভারত দুই দেশকে ছাড়িয়ে গেছে। এমনকি নিজেদের স্বার্থ হাসিল করতে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়েও অতিরঞ্জিত কথাবার্তা ছড়ায় ভারতীয় কিছু গণমাধ্যম। এসব গণমাধ্যমের মতো ভারতের ক্ষমতাসীনেরাও হাসিনাকে দিল্লিতে থাকতে দেওয়া হয় কেন, বোঝাস্বরূপ সেটি বুঝতে ব্যর্থ হন। ক্ষমতাচ্যুত ওই স্বৈরশাসক এখন বেশ কিছু অভিযোগের মুখোমুখি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ হিসেবে কোটা সংস্কারকে ঘিরে সৃষ্ট বিক্ষোভে 32 জন শিশু নিহত হয়েছে। সবচেয়ে ছোট যে শিশুটির প্রাণ হারিয়েছে তার বয়স 5 বছরও হয়নি। এই শিশুদের একজন রিয়া গোপ।
বাড়ির ছাদে খেলা করার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শিশুটি এমন এক অমানবিক ঘটনার জন্য ব্যক্তি নির্দেশ দায়ী থাকার বিষয়টি অনস্বীকার্য। তার আত্মপক্ষ সমর্থন করা তাকে আশ্রয় দেওয়া সম্ভব হয়নি। এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দৃশ্যত ভালো নয়। বছরের পর বছর হাসিনাকে সমর্থন দিয়ে আসা এখন আওয়ামী লীগ থেকে ভারতকে বিচ্ছিন্ন করে দেখা সাধারণ বাংলাদেশিদের জন্য কঠিন। উদাহরণ হিসেবে হাসিনা পতনের কয়েক ঘন্টা পর ঢাকায় ইন্দিরা গান্ধীর কালচারাল সেন্টারে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করা যায়। হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য ভারতে থাকতে দেওয়া হলো তা নিশ্চিতভাবে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও বাধার সৃষ্টি করতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়েরের বিষয়টি এখন চূড়ান্ত। তখন তাকে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারে বাংলাদেশের নতুন সরকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। হাসিনাকে তার বিরুদ্ধে মামলায় বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ চুক্তিবদ্ধ আওতায় ফেরত চাইতে পারে। মামলাগুলো 56টি হত্যা মামলা। আবার বাংলাদেশ সরকারের তরফে হাসিনার পাসপোর্ট বাতিল করার বিষয়টিও পরিস্থিতি আরও খারাপ করেছে। ভারতে পালানোর সময় এই পাসপোর্টটি ব্যবহার করেন তিনি। এটি হাসিনার দিল্লিতে অবস্থানকে জটিল করে তুলেছে। হাসিনাকে ভারত আশ্রয় দিলে বাংলাদেশের তরুণদের কাছে দিল্লির সঙ্গে সম্পর্ক অবনতির ঝুঁকি রয়েছে। তাতে লাখ লাখ তরুণ চীনের দিকে ঝুঁকবেন। এ বিশৃঙ্খলা স্পষ্ট। ভারত অধ্যক্ষ ও নিষ্ক্রিয় আমলাতন্ত্র নিজের ঘাড়ে চাপিয়েছে। এদিকে বাংলাদেশ নিয়ে মোদির মিথ্যা টুইট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে এবং দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে গতকাল সোমবার জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন। দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপে বাংলাদেশের প্রসঙ্গ কথা হয়েছে। তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তবে হোয়াইট হাউসের বিবৃতিতে দুই নেতার মধ্যে ফোনে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনার কথা উল্লেখ নেই। হোয়াইট হাউস বলছে, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নরেন্দ্র মোদীর সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে আলোচনা করা হয়েছে। হোয়াইট হাউস বলছেন, এসবের পাশাপাশি আলোচনা হয়েছে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের মিটিং নিয়ে। পোল্যান্ড ও ইউক্রেনের ঐতিহাসিক সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। এটাই কয়েক দশকের মধ্যে ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর ওই দেশগুলোর সফর। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানি খাতসহ ইউক্রেনে মানবিক সমর্থন ও শান্তির বার্তা দেওয়ার জন্য মোদীর প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। জাতিসংঘ সনদের উপর ভিত্তি করে আন্তর্জাতিক আইন অনুসরণ করে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে অব্যাহত সমর্থনে সম্মতি দেন তারা। ইন্দো প্যাসিফিক সমাধানে অব্যাহত সমর্থন দেন তারা। ইন্দো প্যাসিফিকে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য কোয়াডের মতো আঞ্চলিক গ্রুপগুলোর মাধ্যমে অব্যাহতভাবে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি জোর দিয়ে ব্যক্ত করেন।